আমি একটা নতুন সিভি দিয়ে আবার অ্যাপ্লাই করলাম। তখন আমার আরো 3টে ইন্টারভিউ হলো। 100 ঘন্টার মতো আমার এই ইন্টারভিউ। আমার জিআরই স্কোর ছিল 335 আর আমার এডব্লিউ ছিল 5.5। আমার ছিল 3.94 or 95. As an associate, you're making somewhere around 110 to 120,000 dollars a year. হাই এভরিওয়ান, আজকে আমরা একটা ছোট ভাইয়া ফ্রেন্ড যাই বলো এর সাথে আসছি, নাম হচ্ছে সাদিদ মুর্শেদ। এন্ড দেয়ার ইজ এ রিজন আমি তাকে এই এপিসোডে এনেছি। এন্ড দ্য রিজন ইজ সাদিদ গট আ জব এট বিসিজি। যারা জানে না, বিজনেস ওয়ার্ল্ডে, ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যানেজমেন্ট, ইন দ্য ওয়ার্ল্ড অফ স্ট্র্যাটেজি, 3টা কোম্পানি খুবই প্রেস্টিজিয়াস এবং দে আর ভেরি সট আফটার। এক হচ্ছে ম্যাকিনজি, 2 হচ্ছে বিসিজি, 3 হচ্ছে বেইন, ইন নো পার্টিকুলার অর্ডার। এবং এই 3টা কোম্পানিতেই ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা গ্রাজুয়েট করার পর ইউজুয়ালি চাকরি পাওয়ার চেষ্টা করে to kick off their career in the world of business management or strategy. If you look at Fortune 500 এর CEOs or C-suite, you will see যে ওখানে অনেক মানুষ ক্যারিয়ারের শুরুতে ম্যাকিনসি, বিসিজি, বের এইসবে কাজ করেছিল। এক্সাম্পল, সুন্দর পিচাই গুগল ওয়াজ ম্যাকিনজি, ফেসবুকের ফর্মার সিইও শেরিল স্যান্ডবার্গ ওয়াজ ম্যাকিনজি। আমাদের বিজনেস বইগুলায় যে বিসিজি ম্যাট্রিক্স পড়া হয়, একটা টপ স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক, এটাও বাই বিসিজি as the name suggests. So we have সাদিদ, যে বাংলাদেশে আন্ডারগ্রেড করে একটা রিমোট চাকরি পেয়েছে বিসিজিতে। সো ওই চাকরিটা সে কিভাবে পেয়েছে, তার রেজুমে কি ছিল, চাকরির স্যালারি রেঞ্জ কিরকম, হোয়াটস নেক্সট, এই রিমোট ওয়ার্ক বাংলাদেশে করার পর কি তার আইদার বিসিজি সিঙ্গাপুর বা বিসিজি ইউএসএ তে মুভ করার একটা সুযোগ হবে নাকি, এই সবকিছু কভার করব। So Sadid, thank you for being here, man. তুমি কি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবা for our audience? First of all, thank you so much, ভাইয়া। মানে I've always been a huge fan of your work. একদম যখন আইবিএ তে প্রথমে ঢুকেছি তখন থেকেই শুনতাম যে 25 ব্যাচের একটা ছেলে আছে, সিয়াম শাহিদ নূর নাম, সে আইবিএ বিবিএ কয়েকদিন করে হার্ভার্ডে চলে গেছে। তো তখন থেকে I've been a follower, so it's great to be here. So আমার নাম সাদিদ and I was completely born and raised in Bangladesh. আমি বাইরে কখনো ছিলাম না, বাইরে কয়েকবার গেছি ডিবেটের জন্য, কারণ আমি ডিবেট করি। আমার আপব্রিঙ্গিং নিয়ে যদি কিছু বলি, আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, জাজ ছিলেন। তো আমাদের প্রত্যেক 6-7 মাস পর পর বিভিন্ন জায়গায় থাকা লাগতো। ধরো চিটাগাং, নরসিংদী, এখানে সেখানে সব জায়গায় মোটামুটি থাকা হয়েছে। আর আমি কয়েকদিন আগে কাউন্ট করছিলাম যে growing up I lived in about 12 towns and went to about 16 different schools. So এটার কারণে what I learned was how to swiftly adapt, connect, and thrive amongst constantly changing situations. So অনেক সময় দেখা যেত যে স্কুল ইয়ারের মাঝখানে আমি একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চলে গেছি, বা একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটা বাংলা মিডিয়াম স্কুলে চলে আসছে, ইংলিশ ভার্সন স্কুলে চলে গেছি। সো নট দ্যাট জাস্ট আমার স্কুল চেঞ্জ হতো, কারিকুলাম সবকিছু স্কুল ইয়ারের মাঝখানেই পাল্টে যেত। তো আস্তে আস্তে যখন বড় হলাম, ঢাকায় আসলাম, ঢাকায় এসে স্থায়ীভাবে থাকা শুরু করলাম আমি যখন ক্লাস 8-9 এর দিকে পড়ি। এরপর থেকে আমি ঢাকায় আর কি স্থায়ীভাবে থাকি, বাবা চাকরি ছেড়ে দিলেন। তো তারপর থেকে আমি ঢাকায় রাজুকে ছিলাম কয়েক বছর। রাজুক থেকে এরপরে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে ঢুকলাম। আইবিএ তে ঢোকার পরে I started doing a few things. So ECAs করা শুরু করলাম, like debating. It was great to be in IBA for 4 years. ওখান থেকে I picked up a lot of skills even outside of my course offering. So Coursera তে অনেক MOOCs etc. করলাম. And one of my strongest beliefs, it comes from an article. It's called The Mundanity of Excellence. I don't know if it's an article or a research paper. It basically was a study done on a lot of swimmers. And what the study concluded was that most of what we see as excellence is quite mundane. It's the boring, repetitive things done over and over again that makes someone excellent. So one of the swimmers that they studied, I think, was Mark Spitz. তখন he was like the Michael Phelps, যাকে আমরা চিনি এখন. So that was before Michael Phelps. So তখন Mark Spitz was the real deal. And তারা যেটা দেখলো যে excellence is just a result of doing mundane things consistently, not something that you're born with. And this is the belief that has sort of motivated me to improve myself and seek greater challenges in my life consistently. And I think this is one of my core beliefs as a person. So that would be broadly my introduction. Fantastic introduction. তুমি বর্তমানে বাংলাদেশে আইবিএ থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করেছো, রাইট? এন্ড আইবিএ থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করে এখন তুমি বিসিজি তে রিমোট চাকরি করছো বাংলাদেশ থেকে। হোয়াট ইজ দ্য স্যালারি রেঞ্জ লাইক? কয় বছর এই চাকরিটা করা লাগবে? এন্ড ইজ দেয়ার আ পসিবিলিটি অফ লাইক আই ডোন্ট নো ইফ ইউ ওয়ান্টেড, বাট ইফ ইউ ওয়ান্টেড ইট, ইউএসএ, সিঙ্গাপুর এ যাওয়ার, রাইট? সো একটু যদি ক্যারিয়ার ল্যাডার এবং স্যালারি রেঞ্জটা দিতে পারতা ফর তোমার চাকরি। So the way it works is basically, if we look at the US base, so US if you're fresh undergrad, you will join as an associate, and as an associate you're making somewhere around 110 to 120,000 dollars a year, and that's including your base bonuses and everything. If you're a post MBA consultant, you're earning somewhere around 200 to 220,000 dollars.
And that's roughly the range of salary that you get there. India, it's a bit different. So India, I would say that an associate makes something somewhere between 20 to 25 lakhs Indian rupees annually. The range varies, I would guess, from state to state, but that's broadly the range. When you say associate, একটু confusion আছে, and I will clarify it for the audience. BCG তে entry level position টা associate as far as I know, but অন্য companies গুলা is usually analysts এবং অন্য company গুলা usually MBA পর position টাকে associate বলা হয়, but BCG তে একটু উল্টা, MBA পর position টাকে মানে consultant বলা হয়, right? So when you're talking about the Indian salary, associate is the entry level entry level, yes. So career progression to যেভাবে কাজ করে, it's that you join as an associate. BCG journal, McKinsey journal is an analyst, but more or less promotions happen in equal intervals. McKinsey or BCG, it's just the titles are different. The work is pretty much similar. So you join as an associate, then you become a senior associate. ওইখান থেকে you become a consultant, then you become a project leader, then you become a principal, then you become a partner, and then you become a managing director and partner, which is MDP. So that's how that looks like. And generally, the way it works is you work for 2 years-ish as an associate, then 1 or 2 years as a senior associate. It's basically promotions every 1 or 2 years. Sometimes it's 3 years. Obviously, some extent it would, I'm guessing, depend on your performance for BCG. Achha. And to answer the last part of your question, BCG, there are a lot of transfers from different offices. So I know people who worked in BCG in India, but then moved on to London, moved on to the US office, moved on to the Singapore office. So if I stay here for long enough and do well, I'm guessing যে আমার জন্য ওই opportunity গুলো open থাকবে. Great answer. For those who might be wondering about his salary, is probably in the Indian range, ওরকম রেঞ্জে পড়ে, এবং depending on his performance, depending on তার personal decision on whether সে move করতে চায় নাকি, right? Because you know he's working remote, has so many benefits. নিজের দেশে থেকে, নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে থেকে এরকম একটা কাজ করার অনেক বেনিফিটস আছে, আবার অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, অনেক সময় টাইম জোন মিলে না। হি উইল হ্যাভ দ্য অপশন পরে পারফরমেন্স অনুযায়ী টু মুভ টু আদার অফিসেস, বাট ইটস এ গ্রেট রোল। এবং আমার জানা মতে আমি ওরকম অত মানুষ দেখিনি যে বাংলাদেশে বিবিএ করে সাথে সাথে একটা এরকম টপ একটা ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কোম্পানিতে একটা রোল ল্যান্ড করা। মানে হাউ ডিড ইউ গেট দ্য রোল, রাইট? আমি যখন রেফারেলের জন্য কলটা পেলাম তখন আমি ইন্দোনেশিয়াতে ছিলাম। সো ইন্দোনেশিয়াতে আমি একটা ডিবেট টুর্নামেন্ট করছিলাম, এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি। So এটা is what we call the Asia Cup of debating. So আমি AVP করছিলাম ইন্দোনেশিয়াতে, বালিতে। অনেক মজা, একটা মাঙ্কি ফরেস্ট ছিলাম, উহুদ মাঙ্কি ফরেস্ট। ইটস আ ভেরি প্রিটি প্লেস। সো তখন আমার ফ্রেন্ড শাদাব আমাকে ফোন দিল। তো শাদাবার আমি একসাথে আইবিএ তে পড়েছি 4 বছর, উই ভেরি গুড ফ্রেন্ডস। সো ফোন দিল, বললো যে দোস্ত তোর জন্য একটা ফ্যান্টাস্টিক প্রপোজিশন আছে। আমি বললাম বল কি আছে। বললো যে তুই যদি বিসিজি তে অ্যাপ্লাই করতে চাস, I can refer you to them, কারণ I know someone who is looking for people to work in BCG. So বললো যে মানে I could apply. So I said why not, I will give my shot. ওখানে অ্যাপ্লাই করলাম। I had an interview, তখন একটা স্ক্রিনিং ইন্টারভিউ টাইপের, and that didn't go too well because তখন আমি বেশি কিছু জানতাম না about what BCG is, what they do. আমি just কিছু পড়েছিলাম, কারণ বাংলাদেশে BCG has never been there. So আমি কাউকে জানতাম না যে BCG তে কাজ করে বা এমন। আর তখন আমি মাত্র ইন্দোনেশিয়া থেকে আসছি, পরের দিনই আমার BCG ইন্টারভিউ। So প্রিপারেশনের টাইম হয় না, it was unfair. So that didn't go too well. But তখন my interviewer, who was a partner at BCG, সে আমাকে কিছু সাজেশন দিল যে তুমি এইভাবে প্রেপ করো, and you sign up, you apply officially, and we will register you to our platform. So ওইখান থেকে আমি অ্যাপ্লাই করলাম BCG Southeast Asia officer under it, and ওইখান থেকে ওরা আমাকে কেস কোচের অ্যাক্সেস দিল. So case coach is a training platform, so ওইখানে you can connect with different people and you can do case interviews. So আমি case coach join করলাম। case coach join করার পরে I started learning more about BCG. ওখানে দেখলাম যে অনেক মানুষ আছে, আর বাংলাদেশি কেউ নাই। আমি দেখি বার্কলির মানুষ আছে, এমআইটির মানুষ আছে, এখানের মানুষ আছে, ওখানের মানুষ আছে, বাট বাংলাদেশি কেউ নাই। করলাম, অনেক প্র্যাকটিস করলাম। ওইখানে আমি অ্যাবাউট 80টার মতো লাইভ কেস ইন্টারভিউ প্র্যাকটিস করেছি। মানে 3 মাস আমি জাস্ট ডেইলি 1-2টা করে প্র্যাকটিস করতাম। ওইখানে প্র্যাকটিস করার পর আস্তে আস্তে বুঝলাম যে চাকরিটা আসলে কি, কিভাবে আমার প্রেজেন্ট করতে হবে নিজেকে। তারপর আমি একটা নতুন সিভি দিয়ে আবার অ্যাপ্লাই করলাম। তখন আমার আরো 3টে ইন্টারভিউ হলো। ওই 3টে ইন্টারভিউর পরে I finally got hired. But it was a very long process, and obviously অনেক এফর্ট দেওয়া লেগেছে। 80টার মতো ইন্টারভিউ। আর কি কেস ইন্টারভিউ গুলো যেভাবে হতো পিয়ার টু পিয়ার প্র্যাকটিস, তো আমি তোমার ইন্টারভিউ নিবো 30 মিনিট, তুমি আমার ইন্টারভিউ নিবো 30 মিনিট, আমরা একজন আরেকজনকে ফিডব্যাক দিই। সো ওইভাবে হিসাব করলে অ্যারাউন্ড 100 ঘন্টার মতো আমার এই ইন্টারভিউ প্রিপারেশনে চলে গেছে।
সাউন্ডস অ্যাবাউট রাইট। হ্যাঁ, আমার আশেপাশে যারা যারা এইসব কোম্পানিতে গিয়েছে বা প্রিপেয়ার করছে, ধরো এখন হার্ভার্ডে এমবিএ করতেছে বা এমআইটি তে এমবিএ করতেছে, তাদের মধ্যেও একটা গুড প্রপোর্শন এইসব কোম্পানিজেই যায়। এই কেস স্টাডিজ, কেস প্রবলেম সলভিং, এটা আমি বাংলাদেশে অনেক বিজনেস কম্পিটিশনে দেখি। তারপর এই স্ট্র্যাটেজি কনসাল্টিং ইন্টারভিউস গুলো প্রচুর আসে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে এগুলো প্রচুর আসে। ক্যান ইউ এক্সপ্লেইন ইট ফর দ্য অডিয়েন্স, এই কেস ইন্টারভিউ জিনিসটা কি? So the best way to explain this is with an example. But আমি ফার্স্টে মানে একটা ভুল ধারণা ভাঙতে চাই, যেটা আমার নিজের ছিল। আমাকে যখন বলছে আমার একটা কেস ইন্টারভিউ হবে, আমি ভেবেছি আচ্ছা হার্ভার্ড বিজনেস রিভিউর কেস তো আমি অনেক করেছি, আমি কেস কম্পিটিশনও করেছি, আমি আইবিএ তেও করেছি, তো এটা কোনো ব্যাপার না, আমি পারবো। যখন গেলাম লোকটা দিল, আমি খুবই কনফিউজ এটা কি হচ্ছে, দুইটা লাইন বলে লোকটা থেমে গেল কেন, সে কি চায়। আচ্ছা, হ্যাঁ। তারপরে জানলাম ওই ইন্টারভিউ পরে যে বিসিজি, মেকেনজি, বেইন যে ধরনের কেস ইন্টারভিউ নেয়, দে আর ভেরি ডিফারেন্ট ফ্রম হার্ভার্ড বিজনেস রিভিউ যেসব কেস আমরা পড়ি। 10-12 পেজের কেস প্রম্পট থাকে, এক গাদা এক্সিবিট থাকে, দেখছে 2-3টা কোয়েশ্চেন থাকে যেটা উই হ্যাভ টু সলভ। বাট বিসিজি, মেকেনজি, বেইন যেটা করে, ওরা একটা খুবই ছোট প্রম্পট দেয় এন্ড একটা বা দুইটা স্পেসিফিক কেস কোয়েশ্চেন থাকে, দেন আমাদের হচ্ছে কি একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ লে আউট করতে হয় টু সলভ দ্যাম। এখন there are few general areas such as the profitability case, market entry case, revenue বা sales growth case, cost reduction, mergers and acquisition, different options আছে compare করো, একটা প্রাইভেট equity ফার্ম কাউকে অ্যাকোয়ার করতে চায়, অ্যাকোয়ার করবে নাকি, একটা কম্পিটিটিভ থ্রেট আসছে কিভাবে ডিল করব, আমার নতুন প্রোডাক্ট আসছে আমি কিভাবে প্রাইস করব। তো একটা এক্সাম্পল দেই যেটা আমি করেছিলাম, আই থিঙ্ক এটা পিটার কে কেস বুক থেকে নেওয়া। সো তোমার ক্লায়েন্ট হচ্ছে একটা গেমিং কোম্পানি, ওরা একটা স্টার্টআপ ই স্পোর্টস এর কম্পিউটার গেমিং ইন্ডাস্ট্রিতে বেসড ইন লস অ্যাঞ্জেলস। এখন ওরা একটা নতুন গেম বানাচ্ছে যেটা লঞ্চ করবে, খুবই নতুন এক ধাঁচের গেম যেটা আর কোথাও কেউ বানায় না। এখন ওরা একদম নতুন প্লেয়ার ইন্ডাস্ট্রিতে, ওদের কোনো বড়, ওরা ইউবিসফট না বা ওরা ইএ স্পোর্টস, ওরা নতুন ছোট একটা স্টার্টআপ। সো ওদের সিইও তোমাকে হায়ার করেছে, তোমার হেল্প লাগবে যে কিভাবে ওরা এই গেমটা সেল করবে। ওরা 3টা অপশন কনসিডার করছে, একটা সাবস্ক্রিপশন মডেল যেখানে তুমি মান্থলি ফি দিবা, একটা রিটেল মডেল যেখানে পুরা দাম দিয়ে একবারে গেমটা কিনে নিলা, একটা ফ্রি টু প্লে মডেল যেখানে আমি ফ্রিতে গেমটা নামালাম, দেন আমি অ্যাড অনস পারচেস করলাম, মার্চেন্ডাইজ পারচেস করলাম। এখন হাউ উড ইউ অ্যাডভাইস দেম টু প্রসিড? এখন ইটস ভেরি ইজি ফর মি টু সে আমি গেমিং ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক কিছু জানি, দে হ্যাভ টু গো ফর সাবস্ক্রিপশন মডেল, বাট দ্যাট ইজ দ্য রং অ্যান্সার। কারণ হোয়াট দ্য ইন্টারভিউয়ার ইজ রিয়েলি লুকিং ফর ইজ আমি কিভাবে স্ট্রাকচার্ড ভাবে এই প্রবলেমটাকে সলভ করছি। সো দ্য ফার্স্ট থিং দে এক্সপেক্ট ইজ আমি এই প্রম্পটটাকে রিক্যাপ করব, একটা সামারাইজড ভার্সন প্রেজেন্ট করে বলবো যে আমার কি সব ইনফরমেশন হয়েছে নাকি, কিছু মিস করেছে নাকি। যখন বলবে কিছু মিস করে নাই, তখন আমি কিছু ক্লারিফিকেশন জিজ্ঞেস করবো যে ক্লায়েন্ট আসলে চায়টা কি, সে কি মার্কেট শেয়ার চায় নাকি প্রফিট চায়, কারণ সেটার উপরে ভিত্তি করে আমার অ্যাপ্রোচটা কিন্তু আলাদা হবে। এরপরে আমি হয়তো জিজ্ঞেস করবো যে আমাদের যে এই নতুন ধাঁচের গেম আসছে এটা কিভাবে নতুন ধাঁচের, আমরা কি জানি যে মানুষ এটার জন্য কত টাকা দিতে রাজি আছে, বা আর পিপল ইভেন উইলিং টু পে প্রিমিয়াম ফর দিস, আমরা যে গেমটা রিলিজ করছি এটা আসলে কাদের জন্য, কোন জিওগ্রাফি টার্গেট করছি, কোন মার্কেটকে টার্গেট করছি। এরকম 2-3টা ক্লারিফাইং কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে এরপরে আই উইল সে যে আচ্ছা নাও আই হ্যাভ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, লেট মি লে আউট আ স্ট্রাকচার ফর দিস। স্ট্রাকচারটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ যেভাবে আমি এই প্রবলেমটাকে সলভ করব। So structured again, we present this following what's called a pyramid principle. It comes from a book by Barbara Minto, who was a McKinsey consultant, one of the first female McKinsey partners, I think. So এখানে structure could be just first, I want to understand the market. Then I want to understand the client. And finally, I want to look at the financials. So marketer ব্যাপারে, we can look into how big the esports market is, how fast is it growing, is there a niche that we're targeting, what is the typical price of games. এইসব জায়গায় it's very useful to have an initial hypothesis. আমার ধারণা এটা could be true, may not be true. So my initial hypothesis would be esports is a growing market where people are looking for new and different games to play. This means that a unique offering could potentially make a lot of money in this market. The market is new and fragmented because no one has a dominant share in the esports market. There's a lot of competition going on. No one has a stranglehold here. Given that we can come up with a unique product, this could mean that we have some degree of pricing freedom. So that's my initial hypothesis. এরপরে we'll get into the understanding of the client. আমরা কাকে টার্গেট করছি, আমরা কিভাবে সেল করার চেষ্টা করছি, আমরা কোন ইউনিক নিডটা সলভ করছি with this offering, and how do we plan to market this. So এখানে again you can have an initial hypothesis যে the market may be cost conscious as most gamers are not very rich. Furthermore, they may be skeptical about spending money on a game that is released by an unknown entity because they don't know what to expect from this new entity. So this would mean that a free-to-play model may potentially make the most sense because then
people have an incentive to try it out. আচ্ছা নতুন একটা গেম আসছে, ওকে চিনি না বাট ফ্রি, আমি নামায় দেখি, ভালো লাগলে তারপর আমি কিনবো। আমি যদি একটা $100 প্রাইস ট্যাগ ফেলে দিই, নতুন কোম্পানি আমি কেন কিনবো? সো দাস it might help to grow the gaming network by offering a free-to-pay model. However, it remains to be seen how profitable that may be. That brings us to the financials, which was the third bucket, right? We'll look at projections, revenue কেমন হবে তিনটা মডেলে, market share কেমন হবে, expected cost কেমন হবে, then আমরা কিভাবে জাজ করব, right? মেট্রিকটা কি payback period, NPV নাকি ROI? So এইটা is a structured process. এই পুরা তিনটা bucket answer করার পরে then I can say my final recommendation is X. These are the reasons why my recommendation is X. As for the next steps, I want to look at these things. সেই throwback আমার IBM এর যে চিফ অ্যানালিটিক্স অফিসার বর্তমান রোল আছে, আমারও 5 রাউন্ড এর মতো কেস ইন্টারভিউ দিয়ে যাওয়া লাগছে। এক্স্যাক্টলি যেভাবে সাদিদ ডিসক্রাইব করলো যে একটা 2-3 বাক্যের একটা প্রবলেম দিবে এবং আমাদেরকে ওটা স্ট্রাকচারড ভাবে গুতিয়ে গুতিয়ে বের করা লাগবে। আচ্ছা মানে কি এই কারণে আমি ফাইন্যান্সিয়ালটাই দেখতে চাই, কারণ আমার হাইপোথিসিস এইটা, আপনার কি রেভিনিউ প্রজেকশন নিয়ে কোনো ডেটা আছে নাকি? এরপরে ওরাও বলবে হ্যাঁ আছে, তো পরে একটা চার্ট বের করে দিবে এবং ইটস এ গ্রেট থ্রোব্যাক। বাট হোয়াট দিস টেস্ট, আমি দেখে যা মনে হচ্ছে কোন একটা বড় প্রবলেমকে আমরা ধরে ধরে ভাঙতে পারি নাকি, এবং এই কনসেপ্টটা প্রায় সব ডিমান্ডিং চাকরিতেই লাগে, রাইট? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়তো বলবে যে ও আমি এরকম একটা এপিআই বানাতে চাই বা এরকম একটা সফটওয়্যার বানাতে চাই, কিভাবে বানাবো, রাইট? সেম ইন বিজনেস প্রবলেম সলভিং, যে আমার রেভিনিউ কমতেছে বা রেভিনিউ বাড়তেছে, আমার প্রফিট কমে যাচ্ছে, আমি কিভাবে জিনিসটা সলভ করবো। এন্ড দিস ইজ বেসিক্যালি টেস্টিং একটা অ্যানালিস্ট ব্যাচেট হিসাবে তোমার ক্যাপাসিটি আছে নাকি ওইটা ভেঙে সলভ করা। সাদিদ হ্যাজ জেনারাসলি এগ্রিড যে সে যে রেজুমেটা বর্তমানে ইউজ করে ওইটার একটা পাবলিকলি অ্যাক্সেসিবল ভিউ অনলি লিংক আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। সো লেটস ডাইভ ইনটু ইওর রেজুমে। এমবিবি ফার্মগুলোতে, এমবিবি হচ্ছে কি McKinsey, BCG এর বেইন, কেউ যখন অ্যাপ্লাই করে, সো দ্য ফার্স্ট স্ক্রিনিং টুল দে ইউজ ইজ মানে একাডেমিক এক্সেলেন্স আছে নাকি। সো দিস ফার্মস typically have a list of target schools. ধরো নিউ ইয়র্কে MBB office probably will have NYU, Cornell as target schools. So first day দেখবে তুমি টার্গেট স্কুলের টিক বক্স ধরেছো নাকি, এরপরে দেখবে যে তুমি তোমার ক্লাসের টপ 10% বা এর ধারে কাছে আসবে। সো এটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কখনো যদি একটা নতুন টেরিটরিতে আসে, ধরো বাংলাদেশ, ওখানে ওদের তেমন একটা টার্গেট স্কুল লিস্ট নাই, কারণ ওরা এখনো এই টেরিটরিতে নাই। তখন তারা জাস্ট দেখবে যে একাডেমিক এক্সেলেন্সের কোনো প্রুফ আছে না। সো ওইখানে what helped was যে আমার IB এর একাডেমিক পজিশনটা তো obviously helped, but what also helped is I had standardized test scores. So ওইখান থেকে দেখে they could calibrate যে আচ্ছা এই ইউনিভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, it could be a big deal, it could be nothing. It is likely just some of them didn't know IB. Obviously IB is a very big deal, but বিদেশে অনেকেই হয়তো চিনে না। So তখন মানে they're looking at other things, other ways to calibrate my score to what they already know. So having a GRE and GMAT score would definitely help. So আমার একটা GRE score ছিল, so that definitely played a part in my book. So আমার GRE score ছিল 335 আর আমার AWA ছিল 5.5. তার মানে হচ্ছে যে তোমার GRE score কেন ছিল, মানে are you preparing for business school, মানে এটা কেন? আমি যখন GRE দেই তখনও I didn't have a specific goal যে আমি আসলে এই কাজটাই করব বা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করব। আমি ভাবলাম যে গ্র্যাজুয়েট করার পরে চাকরিতে ঢুকে বা ওই চাকরি ইন্টারভিউয়ের সময় এই হেডেকটা আমি না নেই, আমি গ্র্যাজুয়েট করার আগে একসময় দিয়ে দিই। তো আমি যেটা করলাম যে জুলাইয়ের 5 তারিখ বুক করেছিলাম 2022 সালে, আমি তখন IB এর ফাইনাল ইয়ারে। জুলাইয়ের 5 তারিখ বুক করেছি, আমি খুব হিসাব টিসাব করে বুক করেছি যে এক্সামের পরে 1 মাস সময় পাবো। পরে দেখা গেল যে IB আসলে ওদের এক্সাম ক্যালেন্ডার মানে না, এক্সাম শেষ হলো 17-18 দিন পরে। তারপরে জাস্ট অমানুষের মতো 2 সপ্তাহ প্রেপ নিয়ে পরীক্ষাটা দিলাম। তো যাই হোক, আমি যখন GRE দিয়েছি, আমি ধরো তখন যদি আমার প্ল্যান থাকতো যে BCG জয়েন করবো, হয়তো ফিউচার MBA করবো, আমি হয়তো GMAT দিতাম। বা তখন আমি নিশ্চিত ছিলাম না যে আমি কি কোনো রিসার্চ প্রোগ্রামে যাব, আমি কি ইকোনমিক্স করবো, আমি কি MBA দিতে যাব। আমার মতো যারা আনসার্টেন ওদের জন্য GRE টা বেটার, কারণ GRE লিভস ওপেন অল দ্য ডোরস, GMAT লকস ইউ ইনটু বিজনেস। সো এই জন্য আমি তখন GRE দিই, কারণ আমি জানি যে আমি বিদেশে কোনো না কোনো দিন যাব, কবে যাব বা কি পড়বো জানি না। মানে am I correct, তুমি কি টপার ছিলা, মানে is that the idea? So ওই যে তোমার ডিনস লিস্ট ভ্যালিডিক্টর, তুমি ওই মানুষ। damn, IBA তে কিরকম CGPA রাখা লাগে to be a topper? I have no idea. So it actually varies quite a lot. যেমন আমার ছিল 3.94 or 95, মানে আমি জানি না কারণ কিছু ডেসিমালস এর ব্যাপার আছে, বাট 94ই ধরে নেই। সো আমার ছিল 94। কয়েক ব্যাচে দেখা যায় 3.86, 87 নিয়ে টপার হয়, কয়েক ব্যাচে 3.9 এর মতো,
9.5 এর উপরে আইবিএ তে খুবই কম আছে। আইবিএ আই থিঙ্ক হাইয়েস্ট হচ্ছে 3.99, 23 ব্যাচের সবুজ ভাই পেয়েছিল, বাট ওরকম তেমন হয় না, আমাদের জেনারেলি 9 এর ধারে কাছে থাকে টপার, 3.9 এর ধারে। সো এটা আমিও এগ্রি করি যে সব টপ কনসাল্টিং ফার্ম গুলো সাধারণত একটু নাকুচি হয় when it comes to জিপিএ। আমার দেখা ইভেন মানে কি হার্ভার্ডে যখন ইন্টারভিউয়ার আসতো কোনো ফিক্সড কাট অফ দিত না, কিন্তু বলতো চেষ্টা করো যাতে 3.7 এর উপর থাকে, রাইট? মানে কি থাকলে ভালো, অফকোর্স এটা একটা ওভারঅল রেজুমে এন্ড হোয়াট নট। এবং দিস গোস টু শো যে ওই তো সিজিপিএ ভালো না হলে জীবন শেষ না, কিন্তু ভালো হলে ভালোই অ্যাডভান্টেজ পাওয়া যায় ইন আ লট অফ অ্যাট লিস্ট প্রথম চাকরিতে। পরবর্তী সময়ে চাকরির পারফরমেন্স বিকামস একটা ভালো ইন্ডিকেটর। আচ্ছা, সো you had a great CGPA, you had great GRE scores, because as you mentioned অনেক বিদেশি কোম্পানি may not know যে এই আইডিয়া কি বা হচ্ছে বাংলাদেশের একাডেমিক সাকসেস বলতে কি বোঝায়, এবং তখন এইসব জিআরই স্ট্যান্ডার্ডাইজ করে রেজাল্টস মাইট হেল্প। আমিও সেইং যে আমি বিদেশি ওয়েবসাইটে বাংলাদেশি পার্টনার খুঁজে পাচ্ছিলাম না, এবং আবারও এরকম অভিজ্ঞতা হয়েছে when I was looking at US এর ওয়েবসাইট, বাট আই থিঙ্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে কয়েকজন বাংলাদেশি পার্টনার্স আছে। হ্যাঁ, আই থিঙ্ক সো। কিছুদিন আগে একটা I forgot his name, maybe ইশতিয়াক নাম। উনি আমার ইন্টারভিউ নিয়েছেন। উনি কোন অফিসের পার্টনার? উনি এখন কেএল অফিসের পার্টনার। আচ্ছা, তো উনি আবার আইবিএ থেকে গ্র্যাজুয়েট করেছেন, এরপরে ইনসিআর থেকে এমবিএ করেছেন। আচ্ছা, সো এটা একটা কমন যে ইনসিআরে আবার অনেক মানুষ হয়তো আইবিএ কে চিনতে পারে, বিকজ ইনসিআর ওয়ান অফ দ্য টপ বিজনেস স্কুলস ইউরোপে এবং ইন দ্য ওয়ার্ল্ড। ওখানে অনেকেই যায়, আমি দেখেছি এই পাইপলাইনটা, আইবিএ টু ইনসিআর, ইনসিআর টু একটা টপ কোম্পানি। সো ইশতিয়াক উনি হচ্ছে একটা ডিড আ রিপোর্ট অন দ্য বাংলাদেশ ইকোনমি আই থিঙ্ক, এবং ওইটার সময় আই ওয়াজ লাইক ও আচ্ছা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরকম জায়গায় বাংলাদেশি পার্টনার্স আছে ইন টপ কোম্পানি। কিছুদিন আগে আরেকজন গোল্ডম্যান স্যাক্স এর হলো পার্টনার বা ওই কম্পারেবল, রিয়াদ ইউসুফ মনে হয় নাম, ঠিক খেয়াল নেই। ইটস হ্যাপেনিং স্লোলি, হলো ইটস হ্যাপেনিং। সো you had academic excellence, but আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে জানি that is not enough এরকম টপ কোম্পানিতে ভালো পাওয়ার জন্য। সো আর কি কি ছিল that you felt যে important contributor? So CV এর ক্ষেত্রে টপ কনসাল্টিং ফার্মস এ যেভাবে সিভি গুলো সাজানো হয়, you have education, then you have work and research experience. So অনেকে just work experience, I put in work and research experience. এরপরে you have leadership and volunteering experience, and then you have additional skills and activities. So এডুকেশনটা তো আমরা অলরেডি কথা বললাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আমি একটা লোকাল এডটেক ফার্মে মার্কেট রিসার্চ ইন্টার্ন হিসেবে কাজ করেছিলাম আমার আইবি ইন্টার্নশিপের জন্য। আমি কোনো মানে ফুল কর্পোরেট জবে যেতে চাই নাই, বিকজ আমার আসলে যে প্ল্যান ছিল যে আমি গ্রাজুয়েশনের পর 6 মাস স্কোপ থিংস আউট, দেখবো যে আমি আসলে কি করতে চাই। কারণ আমার এফএমসিজি ইন্ডাস্ট্রি বা টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির প্রতি তেমন আগ্রহ ছিল না। মানে ওই ঢাকার বাইরে গিয়ে কাজ করব, এ করব, সে করব, আমার মানে ব্যাপারটা এতটা জমতো না। তো আমি এগুলো কোথাওই অ্যাপ্লাই করিনি। সো তখন আমি একটা মার্কেট রিসার্চ ইন্টার্ন হিসেবে একটা স্টার্টআপে ঢুকি, ওইখানেই আমি আইবিএ ইন্টার্নশিপ করি। সো দ্যাট ওয়াজ ওয়ান। আমি আইবিএ তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম অলমোস্ট 1.5 বছর। তো সেখানে বিভিন্ন রিসার্চ পেপারে, আমি কোনো রিসার্চ পেপার অথর করিনি, বাট আই গট সাইটেড অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এন্ড দ্যাট অবভিয়াসলি কাউন্টস টু সাম ডিগ্রি। এন্ড আইবিএ থেকে আমরা একটা বই লিখছি রানা প্লাজার উপরে, যে রানা প্লাজার 10 বছর পূর্তি হয়েছে। সো ওই বইটার রিসার্চ প্রজেক্টেও আমি ছিলাম, রাইটিং এও কিছুটা আমি সাহায্য করেছি। সো এটা হচ্ছে কি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স। এরপরে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আমি বাংলাদেশ ন্যাশনাল ডিবেট টিমের কোচ, সো সেটাও ছিল। আর এটা obviously has a lot of overlapping with my leadership experience. So ওইখানে I also talk about যে আমার ডিবেট কমিউনিটি লিডারশিপ, এরপরে সোশ্যাল কমিউনিটি লিডারশিপ, যেগুলো আমি বিভিন্ন প্রজেক্ট করেছি আমার স্কুল আর ইউনিভার্সিটি লাইফ মিলায়। সো সেসব কিছু জিনিস আমি ওখানে দিয়েছি। আর এরপরে I went into additional skills and activities, যে মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট, ট্যাবলো, পাইথন এটসেট্রা। সো এইসব ক্ষেত্রে having a sort of a benchmark helps, কারণ অনেকেই লিখে যে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এই ভুংচুং লিখে, বাট আসলে প্রমাণ করার মতো কিছু নাই বা বেঞ্চমার্ক করার মতো কিছু নাই যে আমি আসলে কতটা পারি। সো এই জন্য what I did was I took LinkedIn skill assessment test. So ওইখানে I think I scored about 95th percentile Excel and 90th percentile in Python. So ওইগুলো I think was a positive impression. I'm not sure to what degree they played a role. So এরপরে I looked into certain certifications, additional skills and activities. So I have the Google Data Analytics Professional Certificate. It's not hard to get, honestly. Or I have some certifications from Data Camp, which is a basically data science learning platform, SQL, Tableau, etc. I also did the BCG Strategy Consulting Virtual Experience Program. So OITA is very useful and it's free.
So I would definitely suggest that if you think that you want to scope out how management consulting is, definitely try and do that. So it's available on a platform called Forage. So এখানে people can go and check it out. About 7-8 ঘন্টা লাগে, একদিনের মধ্যে শেষ করে ফেলতে পারবে। But ওইটায় মানে what they do is ওরা একটা full case-এর walk through দেয়। একটা partner এসে case present করে, then project leader lead করে, বলে যে এইভাবে করো। You are joining as an associate, তোমাকে আমি এই কাজ দিলাম, এই work stream তোমার। এটা is very similar to what we actually do in practice. So it gives you an idea of যে এই কাজটা কি তোমার আসলেই ভালো লাগবে নাকি তুমি জাস্ট অ্যাপ্লাই করতে চাচ্ছ কারণ BCG, McKinsey, Bain নামগুলো অনেক বড়। So এই virtual experience প্রোগ্রামটা করি, এটা is after my first interview. আচ্ছা So এরপরে I cited 2 more things, business competitions and debate. So আমার business competition and debate just একদম বেস্ট অ্যাচিভমেন্ট গুলো এক লাইনের মধ্যে লিখে দিয়ে দিয়েছি, বেশি জায়গা নাই obviously. আচ্ছা পারফেক্ট। সো তোমার টেক কোম্পানিতে মার্কেটিং রিসার্চ, আইবিএ তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন রাইটিং বুকস অর হেল্পিং রাইটিং পেপারস, leadership, extracurriculars, so you have debating and being a debating coach. You had a lot of skills, Excel, PowerPoint, data analysis and the sort, এবং অবশেষে debating accolades এবং business competition accolades. So অনেক কিছুই দেখলাম, বাট মানে আর কি ইফ আমি যদি একটা ছাত্র হতাম and I'm hearing সাদিদ ভাই গ্রাজুয়েট করে ফেলছে, এত কিছু ছিল, আমি ফার্স্ট সেকেন্ড ইয়ারে হয়তো এরকম কিছু নাই, একটু ওভারওয়েলমিং লাগবে, রাইট? কয়েকটা তো ক্যাটাগরি আছে, রাইট? ধর 1 বছরে 2-3টা এরকম স্কিলও ডেভেলপ করতে চাই, জব এক্সপিরিয়েন্সও পেতে চাই। সো এবং আমার ইচ্ছা হচ্ছে ভবিষ্যতে আমি একটা ভালো বিজনেস রিলেটেড ফাংশনে চাকরি পাবো রাইট আউট অফ গ্রাজুয়েশন। সো ক্যান ইউ হেল্প মি ব্রেক ইট ডাউন, যে তুমি তোমার আই ডোন্ট নো কতটা অ্যাক্টিভলি করতা, বাট তুমি তোমার একাডেমিক ইয়ারটা বা বছরে এই সব কিছু কিভাবে প্ল্যান করতা? কারণ উই নো যে মানে গ্রেডস হেল্প বাট ইটস নট এনাফ অ্যাট লিস্ট চাকরি পাওয়ার জন্য। ক্যান ইউ ব্রেক ইট ডাউন যে তুমি কিভাবে প্ল্যানিং করতা এই স্কিল অ্যাকুইজিশন, একাডেমিক্স এন্ড হোয়াট নট? আমি obviously a big part of my plan was যে আমি আমার গ্রেডস ঠিক রাখবো। So grades ঠিক রাখাটা, that was my top priority. এরপর I obviously wanted some work experience. So আমি বিভিন্ন ছোটখাটো কাজ করতাম, ডিবেট কোচ করতাম, স্কুলে আমি ডিবেট কোচ ছিলাম। এরপর আমি কিছু ছোটখাটো বাংলাদেশি লোকাল কনসাল্টিং ফার্মের সাথে কাজ করতাম, বিভিন্ন ইন্টার্নশিপ করেছি যখন আমি আইবিএফ ছিলাম। এগুলো আমি করা শুরু করি, ডিবেট কোচিং অনেক আগে থেকে করি, বাট অন্যান্য কাজগুলো আমি করা শুরু করি আমার 3rd ইয়ারের মাঝামাঝি থেকে। সো এখন যদি কেউ 2nd ইয়ারে বা 1st ইয়ারে থেকে থাকো আর এটা দেখে মনে করো যে আচ্ছা অনেক কিছু আছে সিভিতে, আমি এত কিছু কিভাবে পাবো, এটা মানে it reminds me of a quote যে we prefer excellence fully formed, we don't want to see what goes into it. So আমরা হয়তো ওই যে মাইকেল ফেলপস কে দেখে বলবো আচ্ছা এর ল্যাগস এত বড় হাত পা, উইং স্প্যান এত বড়, ও তো জিতবে, আর কে জিতবে? আচ্ছা হ্যাঁ, likely true যে he had genetic advantages that you and I don't have, but আমরা সে যে কত বছর এটার পিছনে কাজ করেছে, কতক্ষণ সে সুইমিং পুলে ছিল, এই জিনিসগুলো আমরা দেখি না। সো আমরা দেখে মনে হয় আচ্ছা ও তো অনেক দূরে, আমি এখন ওইখানে কিভাবে যাবো। সো এত অনেক দূরে চিন্তা না করে, again as you said it helps to break it down যে আমি এই সেমেস্টারে কি করবো, এই যে 6 মাসের সেমেস্টার বা 4 মাসের সেমেস্টার আছে, এই সেমেস্টার আমি কি করবো। You can pick an internship, অনেক ভালো ফার্মে ইন্টার্নশিপ অফার করে সিনিয়র ইয়ার স্টুডেন্টদের, জুনিয়র ইয়ার স্টুডেন্টদের, ওইসব করতে পারো। ওইসব করলে definitely helps, it gets you industry exposure. ওইটা করতে না চাইলেও you can sign on to Coursera. Courseraতে কিন্তু অনেকে জানে না যে সব কোর্স ফ্রিতে পাওয়া যায়, ইটস জাস্ট 15 দিন অপেক্ষা করা লাগে। সো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে 15 দিন পরে তারা ফ্রিতেই দিবে। আমি Courseraতে অনেক কোর্স করেছি, 90% কোর্সেস আমি ফ্রিতে করেছি। আমি জাস্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছি, 15 দিন পরে ওরাই মেইল করে দিয়েছে যে ইওর স্কলারশিপ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তুমি কোর্সটা করে যাও। সো ওভাবে তুমি Courseraতে কোর্স করতে পারবে। আর অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক স্টিপ ডিসকাউন্টসে কোর্সেস ব্যাচে বা সাবস্ক্রিপশনস ব্যাচে, মানে শেখার আসলে অপরচুনিটির এখন অভাব নাই। একদম টাকা না থাকলেও কোর্সের মতো প্ল্যাটফর্মসে মানে ইউ ক্যান গেট সার্টিফাইড ফর ফ্রি। বাট ফর মি দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ বাই ডুইং। তুমি ডেটা সায়েন্স করতে চাইলে ক্যাগেলে যাও, হাজার ডেটা সেট আছে, pick one up, join a competition. Kaggle 2 দিন পর competition হয়, join one, you don't win, it's fine, just do one. The best way to learn is by doing. তুমি একটা কনসাল্টিং ফার্মে চাকরি করতে চাও, obviously বাংলাদেশে তো বিসিজি, মেকিনজি, বেইন নাই, তো ঢুকে বসে থাকতে পারবা না। বাট বাংলাদেশে অনেক ছোটখাটো লোকাল কনসাল্টিং ফার্ম আছে যারা obviously are not that good, not that refined in their processes, বাট ওইখানে কাজ করলেও
you at least learn how things work in general, and you get to show your recruiter যে আমি আসলে এই লাইনে কাজ করতে চাই, আমার হাতের কাছে যা ছিল আমি তাই করেছি, যা হাতের বাইরে তা তো করতে পারবো, সো আমার সাধ্যের মধ্যে যা ছিল ততটুকু আমি চেষ্টা করছি। সো এই কাজগুলো করলে obviously it helps. Quickly summarize, বেশি লং টার্ম প্ল্যানিং এর থেকে অলসো শর্ট টার্মে আমাদের ফোকাস করছি যে আমি শর্ট টার্মে কি কি করতে পারবো ইন দ্য নেক্সট 6 months or so. So সাদিদের কয়েকটা থিম দেখলাম, একটা হচ্ছে হি কনস্ট্যান্টলি প্রায়োরিটাইজড একাডেমিক এক্সেলেন্স, লাইক আই সেড, মানে ইটস নট, ইট হেল্পস প্রথম চাকরি পাওয়ার সময়। আই ডোন্ট নো ডিবেটিং করার সময় সেটার ক্যারিয়ার অ্যাঙ্গেল দেখছিল নাকি, বাট আই গট দ্য ভাইব যে হি এনজয়েড ইট, এই জন্য করে। এবং অনেকেই ক্লেম করবে যেখান থেকে অনেক ক্যারিয়ার বেনিফিটস আসে, বাট ওটা ভেবে করছিল নাকি, আই ডোন্ট নো। দেয়ার ইজ আ টেন্ডেন্সি অফ হিম টু পিক আপ স্কিলস, ইউটিউব হোক, কোর্সেরা হোক, বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রিতে স্কিল শেখা যায়, এবং ওই স্কিলস গুলো যেগুলো সে পিক করছে ওগুলো আমি দেখছি খুব ট্রান্সফারেবল আর অ্যাটলিস্ট খুব এমপ্লয়েবল, ডেটা অ্যানালাইসিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং ওগুলো সে শিখে সার্টিফিকেশন ফ্রিতে পাওয়া গেলে পেয়েছে। এবং দেন হোয়াটস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয় যে ওই স্কিল ইউজ করে একটা ব্যবসার জন্য তোমার প্রবাবলি বেনিফিট আনা যাবে। সো এভরিওয়ান, হোপফুলি সাদিদের যে ইন্টারভিউটা was helpful. I'm pretty sure সাদিদ এরকম প্রচুর প্রশ্ন পায়, ভাইয়া কিভাবে বিসিসি চাকরি পেলেন বাংলাদেশে বসে। Down the line, hopefully you can send them এই লিংকটা and they can take a look. Hopefully you enjoyed this. আর কোনো বিষয় নিয়ে ইন্টারভিউস চলে, let me know in the comments. Thank you so much.